সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? দীর্ঘদিন পরে আবারও তোমাদের সামনে হাজির হলাম অনলাইন ক্লাসে। সর্বপ্রথম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রথমে আমার পরিচয় দেই, আমি আশরাফুদ্দিন, সহকারী শিক্ষক, সর্বপ্রথম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তোমরা জানো যে দীর্ঘদিন যাবৎ আমাদের ক্লাসগুলো বন্ধ আছে, সে উপলক্ষে আমরা অনলাইন ক্লাস করে থাকি। এরপরে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয় 30 দিনের জন্য। সে আলোকে আমাদের বর্তমানে বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট চলছে। অ্যাসাইনমেন্টে প্রায় চতুর্থ সপ্তাহ চলছে, 3 সপ্তাহ শেষ হয়ে গেছে, বাকি আরও 2 সপ্তাহ চলবে। এরকম অ্যাসাইনমেন্ট 15 ডিসেম্বর পর্যন্ত চলতে থাকবে। আর এই অ্যাসাইনমেন্টের উপরে মূল্যায়ন করা হয়, ওই মূল্যায়ন পেপারগুলো আমরা স্টুডেন্টকে দেখিয়ে থাকি এবং তারা দেখে আমাদেরকে পেপারগুলো জমা দিয়ে থাকে। এভাবেই আমাদের কার্যক্রম চলছে। এরপরে পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটাও আমাদের স্টুডেন্টদেরকে জানানো হবে। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের হেডমাস্টার দিলারা বেগমকে। কারণ আমাদেরকে যদি এভাবে উৎসাহ উদ্দীপনা এবং এইভাবে পরিবেশ করে দেওয়া না হতো, তাহলে আমরা এরকম অনলাইন ক্লাস করতাম না বা আগ্রহী হতাম না, যেটা দ্বারা আমাদের শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হয়। সাথে সাথে সর্বশেষ যে সিদ্ধান্তটি সেটা হলো অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদেরকে দেওয়া, সেখানেও দেখা গেছে শিক্ষার্থীদের অনেক উপকার হয়ে থাকে, সেটা আমরা কিছু ফলাফলও পেয়েছি। সেই উপলক্ষে বা তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি 6ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আর এটা হলো বিজ্ঞানের 2য় নম্বর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, কিন্তু সপ্তাহের আলোকে এটা হলো 4র্থ সপ্তাহ। তো নিশ্চয়ই তোমাদের কাছে প্রশ্নটা আছে বা তোমরা পেয়েছো। তো প্রশ্নের আলোকে আমি কয়েকটা কথা বা আলোচনা এখানে করব, সেটা তোমরা প্রশ্নের আলোকে আমার কথার সাথে মিলিয়ে তোমাদের মতো করে অ্যাসাইনমেন্টগুলো লিখে জমা দেবে। এরকম না যে তোমাকে হুবহু বলে দেওয়া হবে, হুবহু উত্তর দেওয়া হবে, তুমি সেই অনুযায়ী লিখবা, কারণ এই জিনিসটা করা আইনত দণ্ডনীয়। কারণ অ্যাসাইনমেন্ট হইল নির্ধারিত কাজ, যেটা শিক্ষার্থীরা নিজের পক্ষ থেকে সৃজনশীলতা রক্ষা করে আনবে। সেক্ষেত্রে তোমাদের কারো কোনো ভিডিও বা কারো কোনো কথা বা লেখা অথবা বই হুবহু নকল করাটা ঠিক হবে না। কারণ তোমরা জানো যে অ্যাসাইনমেন্টের মূল্যায়নের ক্ষেত্রে 4টে স্টেপ আছে। একটা হলো অতি উত্তম, উত্তম, ভালো, আর হলো অগ্রগতি প্রয়োজন। তো যিনি অতি উত্তম পাইতে চাও তাকে অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে, লেখাটা সুন্দর হতে হবে, সাজিয়ে গুছিয়ে হতে হবে এবং প্রশ্নের উত্তরটা সঠিক ও সুন্দর হতে হবে। এছাড়া তুমি অতি উত্তম এই মূল্যায়নটি পাবে না। তো আমরা এত কথা না পারিয়ে আমরা শুরু করি আজকে মূল পাঠ, আমাদের 6ষ্ঠ শ্রেণী বিজ্ঞান 7ম অধ্যায়। তোমাদের কি মনে আছে 7ম অধ্যায় কি সম্পর্কে আলোচনা? তোমরা হয়তো বা বইতে সূচিপত্র দেখলেই দেখতে পারবা যে 7ম অধ্যায়টা হলো পদার্থের বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখো 7ম অধ্যায়ের আমরা শিরোনামটা লিখি পদার্থের বাহ্যিক বৈশিষ্ট্য। এটা হইল আমাদের অধ্যায়ের নাম এবং এটা আমরা শিরোনামও দিতে পারি। পেপার উপরে শিরোনাম দিতে হয়, তখন সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই জিজ্ঞাসা করেন, স্যার শিরোনাম কী লিখব? শিক্ষার্থীরা আমরা পদার্থের বাহ্যিক বৈশিষ্ট্য এটা দিতে পারি। তো আমাদের এখানে দেখো, তোমাদের কাছে প্রশ্ন থাকলে তোমরা একটু আমার সাথে মিলিয়ে নাও। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে, যে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো, এই প্রশ্নটা দেওয়া আছে। এর আগে আমরা একটু এই পাঠের শুরু থেকে আসি। শুরুতে কী নিয়ে আলোচনা করা হয়েছে? সেখানে বলা হয়েছে প্রথমে যে পদার্থ কাকে বলা হয়। পদার্থ হলো এমন একটি বস্তু যার কোনো কি নেই, প্রাণ নাই, এবং সেটা নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে না, এরকম জিনিস যেটা জায়গা দখল করে থাকে, এরকম পদার্থ বৈশিষ্ট্যগুলা এরকম যদি পাওয়া যায় বুঝতে হবে এটা পদার্থ। আর এর বিপরীত হলো প্রাণী। প্রাণী নিজে নিজে নড়াচড়া করতে পারে,
কিন্তু পদার্থ নড়াচড়া করতে পারে না। আর প্রাণীরও আয়তন আছে এবং পদার্থেরও আয়তন আছে, জায়গা দখল করে থাকে। তো পদার্থ এই হিসাবে 3 প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। সাধারণত কঠিন পদার্থগুলো কঠিনই হয়ে থাকে, নমনীয় নয়। আর সেগুলো সাধারণত আয়তন থাকে, আকারও থাকে। পদার্থ কঠিন পদার্থ যেটাকে আমরা সলিড বলি, যেমন চেয়ার, টেবিল, এগুলো সাধারণত আয়তনটা খুব সহজেই পরিবর্তন করা যায় না। আর এরপরে 2 নম্বরে আছে তরল পদার্থ, যেটার আয়তন আছে কিন্তু তার নির্ধারিত আকার নাই। যেই পাত্রেই রাখা হয় সেটা সেই আকারই ধারণ করে। আর বায়বীয় পদার্থ হলো যার আয়তন এবং আকার কোনোটাই নাই এবং সেটা সহজে অন্য পদার্থে রূপান্তর করা সম্ভব হয়। তাই আমরা কি পাইলাম? পদার্থ 3 প্রকার: কঠিন পদার্থ, আর হইল তরল পদার্থ, আর হইল গ্যাসীয় পদার্থ। 3 ধরনের পদার্থ। এর জন্য একটা বাস্তব বা সুন্দর একটা উদাহরণ দেওয়া যায় পানি দিয়ে, কারণ পানি এমন একটি পদার্থ যেটা কঠিন, তরল, বায়বীয় 3টাতে রূপান্তর করা সম্ভব। তাহলে তোমরা পদার্থ সম্পর্কে জানলা যে পদার্থের বিভিন্ন দিক দিয়ে এটা শ্রেণীকরণ করা হয়। আবার পদার্থকে যদি আমি আরেকটা বৈশিষ্ট্য হিসাব করি, যেটা চকচক করে কি করে না, সেই হিসাবে পদার্থ আবার 2 প্রকার: ধাতু আর হইল অধাতু। ধাতু হলো এমন কিছু পদার্থ যেগুলোর বৈশিষ্ট্য থাকবে, দেখতে চকচকে হবে, যেটা তাপ পরিবহনে সক্ষম, বিদ্যুৎ পরিবহনে সক্ষম। আর সকল ধাতুগুলোই হইল বিদ্যুৎ পরিবাহী, যেটাকে সুপরিবাহী বলা হয়। আর এর বিপরীত আছে অধাতু। অধাতু বলা হয় এমন একটি পদার্থকে যেটা চকচকেও না এবং যেটা তাপ গ্রহণ করতে পারে না, যা তার মধ্যে দিয়ে তাপ পরিবহন করতে পারে না এবং তার বিদ্যুৎ পরিবাহের সক্ষমতা তেমন নাই, সেটা হলো অধাতু। এখন ধাতু আর অধাতুর মধ্যে একটা সুন্দর একটা বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা পেয়ে যাব। ধাতু হইল বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ এমন একটি পদার্থ যার মধ্যে বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে। তাহলে আমাদের একটা প্রশ্ন এরকম দেওয়া আছে, প্রশ্ন উত্তরটা আমরা এভাবে লিখতে পারি বা তোমাদের মতো করে লিখতে পারো। এখানে দেওয়া আছে বিদ্যুৎ পরিবাহী কিছু পদার্থের নাম লিখতে, তবে তার আগে সংজ্ঞাটা দিয়ে দেওয়া সবচেয়ে ভালো হবে। তার আগেটা সংজ্ঞাটা দিতে পারো, বিদ্যুৎ পরিবাহী। যদিও এটা বইতে হুবহু এরকম নাই, তারপর তোমরা ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্যের দিকে খেয়াল করলে এরকম একটা সংজ্ঞা পাইতে পারো। বিদ্যুৎ পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে আমরা কি বলতে পারি? তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। যথা এরকম কি কি হতে পারে? তামা, লোহা, নিকেল, সোনা, রূপা ইত্যাদি। এর বিপরীত আছে বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী, যেটাকে আমরা এটা বিপরীত লেখলেই বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী হতে পারে। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে সেটা হলো সুপরিবাহী, আর যদি না পারে সেটা হলো কি? কুপরিবাহী। তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলা হয়, সেখানে তোমরা লিখবা বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী বলা হয়। এখানে আমরা উদাহরণ দিচ্ছি তামা, লোহা, নিকেল, সোনা, রূপা ইত্যাদি। সেক্ষেত্রে তোমরা উদাহরণ দিতে পারবে প্লাস্টিক দিতে পারবে, শুকনো কাঠ দিতে পারবে, রাবার দিতে পারবে।
পলিথিন দিতে পারবে, কারণ এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, চলাচল করতে পারে না। তাহলে আমরা বুঝলাম যে কয়ের উত্তর আমরা ধাতু এবং অধাতু এই পাঠ থেকে নিয়েই আমরা উত্তরটা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যদি না বুঝে থাকো লিখে রাখো, আর যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা বই থেকে দেখে তোমাদের মতো করেও লিখতে পারবা। তুমি শুধু বুঝিয়ে কথাটা লিখতে পারলে আশা করি উত্তরটা তুমি দিতে পারবে এবং পারবে। তারপরে খ নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। খ নম্বর প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো। প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, সেখানে দেওয়া আছে তামার তারকে বিদ্যুৎ পরিবাহী বলা হয় কেন? বিদ্যুৎ পরিবাহী হিসেবে তামার তার ব্যবহার করা হয় কেন? আমরা যেভাবে বলি সবগুলো উত্তর একই রকম। আসলে এই উত্তরটা আমার এই কথার মধ্যে চলে গেছে, কেননা বিদ্যুৎ পরিবহনের জন্য তার একটা মাধ্যম দরকার, মিডিয়া দরকার। এমন একটি মিডিয়া দরকার যার মধ্যে দিয়ে বিদ্যুৎটা সহজে চলাচল করতে পারে। আমরা একটু আগে বলেছি ধাতু জিনিসগুলোর মধ্যে দিয়া বিদ্যুৎ সহজেই পরিবহন করতে পারে। তাহলে তামার তার এমন একটি ধাতু, সেজন্য তার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। এই জন্যই বিদ্যুৎ পরিবহনের জন্য মাধ্যম হিসাবে তামার তারকে ব্যবহার করা হয়। এটা হলো একটা কারণ। এছাড়া আমরা আরও কারণ দেখতে পাই যে তামার তারটা সস্তায় পাওয়া যায়। আরও লিখতে পারি তামার তার সহজলভ্য, খুব সহজে পাওয়া যায়। তামার তারটা যদি ছিঁড়ে যায় তখন এটা সহজে জোড়া দেওয়া যায়, সহজে বন্ধন সৃষ্টি করা যায়। তাহলে আমরা বলতে পারি যে তামার তার এই সকল বৈশিষ্ট্যের কারণেই বিদ্যুৎ পরিবহনের জন্য অন্য অন্য ধাতু থেকে অগ্রাধিকার দিয়ে তামার তারকে ব্যবহার করা হয়। এর ব্যতিক্রমে যদি আমরা অ্যালুমিনিয়াম দেখি, সেটা একটা সাইড এফেক্ট আছে। তারপরে আমরা যদি নিকেল দেখি, স্টিল দেখি, সেগুলো দিয়ে বিদ্যুৎ পরিবহনে এতটা সহজ না। কোনোটা দেখা যায় যেমন অ্যালুমিনিয়ামের কথা যে আমরা বলি, সেটা বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে বাধাও সৃষ্টি করে। স্টিলের ততটুকু বিদ্যুৎ পরিবহন করতে পারে না যতটুকু তামার তারে করতে পারে। তাহলে সব কিছুর আমরা খেয়াল করলে আমরা দেখতে পারি তামার তারটাই হলো বিদ্যুৎ পরিবহনের জন্য সহজ উপায়। তাহলে তোমরা এরকমভাবে লিখবা যেন সেখানে তামার তারের বৈশিষ্ট্যগুলো বোঝা যায়। সেটা তুমি নাম্বারিং দিয়ে লিখতে পারো, ক খ গ গ দিয়া, অথবা 1 2 3 4 দিয়ে লিখতে পারো। আমি আবারও বলছি, সেটা তুমি বৈশিষ্ট্যটা তুমি নাম্বারিং করে লিখতে পারো। যেমন তুমি বলতে পারো তামার তারটা সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে। এরপর আবার লিখতে পারো তামার তারটা সহজে পাওয়া যায়, সহজলভ্য। লিখতে পারো তামার তার সস্তায় পাওয়া যায়। তারপরে লিখতে পারো তামার তার জোড়া দেওয়া অনেক সহজ। এই সকল বৈশিষ্ট্যগুলো লিখে তুমি এই অংশটা শেষ করতে পারবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, যে তোমাদের এই উদ্দীপকে, অর্থাৎ বিজ্ঞানের উদ্দীপকে তোমাদের একটা কি দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়া আছে। প্রথমটা হইল মোমের চিত্র, দ্বিতীয়টা হইল বরফের চিত্র। মোমটা জ্বালানো আছে, সেটা গলে গলে পড়ছে, আর একটা দেওয়া দেখা যায় বরফের খণ্ড দেওয়া আছে। তা আমাদের গ নম্বর প্রশ্ন হইল উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। উদ্দীপকে মোম গলে পড়ার পরবর্তী অবস্থাটা ব্যাখ্যা করো। এবার দেখো, মোমটা একটা পদার্থ, সেখানে তুমি দেয়াশলে আগুন জ্বালিয়ে দিলে তুমি কি দেখতে পাও? সেখানে দুইটা জিনিস দেখতে পাও। একটা হইলো মোমটা জ্বলছে, মানে এটা দহন হয়ে কমে যাচ্ছে। আরেকটা অংশ তুমি দেখতে যাও, এখান থেকে তাপ সৃষ্টি হচ্ছে, যেটার কারণে মোমটা গলে গলে নিচের দিকে পড়ে যাচ্ছে, মোমের গা ঘেঁষে নিচে নিচে পড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি রাসায়নিক দিক দিয়ে চিন্তা করি, তখন আমরা বলতে পারি যে একটা পদার্থ দুইটা জিনিস হতে পারে রূপান্তরিত হয়ে। একটাকে আমরা বলি ভৌত পরিবর্তন, আরটা বলা হয় রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন একটু বুঝো। ভৌত পরিবর্তন সাধারণত সংজ্ঞাটা এরকম দেওয়া হয়ে থাকে যে পদার্থটা তার নিজস্ব ধর্ম হারিয়ে অন্য কোনো ধর্মে রূপান্তরিত হয় না, মানে তার ধর্ম আগে যা ছিল, বৈশিষ্ট্য যা ছিল, রূপান্তরিত হওয়ার পরেও ওই বৈশিষ্ট্য হুবহু থেকে যায়, সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর যদি ওই বৈশিষ্ট্যটা পূর্ব যে বৈশিষ্ট্যটা ছিল, পরিবর্তন হওয়ার পরে বৈশিষ্ট্যটা না থেকে অন্য কোনো বৈশিষ্ট্য ধারণ করে, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তো আমাদের এই মোমের মধ্যে দুইটা জিনিসে পাওয়া যায়,
রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কীভাবে? দেখো তুমি মোমটা গলে পরে মমই হচ্ছে, এটা আবার যখন জমাট বেঁধে যায়, তরলটা যখন জমাট বেঁধে যায় তখন মমই থাকে, এই হিসাবে ভৌত পরিবর্তন। আর এটা দহন হয়ে আর একটা রূপ পরিবর্তন হয়ে যায়, সেই হিসাবে এটা রাসায়নিক পরিবর্তন। তবে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে এবং আমাদের বইতে যেটা আছে সেটা কিন্তু এই অবস্থাটা দিলে পারফেক্ট হবে না। আমি মনে করি যে আমাদের প্রশ্নের আলোকে এবং আমাদের ষষ্ঠ শ্রেণী বইয়ের আলোকে মমের গলে পড়ে যাওয়ার পরবর্তী অবস্থাটা কি হবে? সেটা হবে শীতলীকরণ। তোমরা শীতলীকরণ লিখলে এই প্রশ্ন উত্তরটা সঠিক হবে। সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখতে পারো যে কোনো একটা গলিত বিষয় বা তরল পদার্থ সেটা যদি জমে যদি কঠিন পদার্থে রূপান্তরিত হয়, শীতল হয়ে ঠান্ডা হয়ে, তখন সেক্ষেত্রে তাকে বলা হয় শীতলীকরণ। আর মমের ক্ষেত্রে এটা গা ঘেঁষে পড়ে এটা আস্তে আস্তে তাপ হারিয়ে ফেললো, তাপ হারিয়ে পেলে এটা কি হয়ে গেল? শীতল হয়ে গেল। শীতল হয়ে এটা জমাট বেঁধে গেল, জমাট বেঁধে এটা আবার মমের আকার ধারণ করলো। এটা হইল গ নম্বর উত্তর। তোমরা শীতলীকরণ দিয়ে এটা শেষ করতে পারবে। এরপরে আমরা আসি গ নম্বর উত্তর। গ নম্বর দেওয়া আছে যে চিত্রের পদার্থ দুটি গলনাঙ্ক হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তাইলে আমাদের সর্বপ্রথমে আমাদের দেখতে হবে হিমাঙ্ক এবং গলনাঙ্ক কাকে বলা হয়। তোমরা বই খুললেই দেখতে পারবা তিনটা কথা আছে এখানে, হিমাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এই যদি সংজ্ঞাগুলো তোমরা জানো তাহলে এটার উত্তর তোমরা দিতে পারবা। আর একটা এখানে মূল কথা আমি বলে দিব, তারপর তোমরা সহজ উত্তরটা লিখতে পারবা। সবসময় বলি উত্তরটা তুমি নিজের ভাষায় সুন্দর করে সাজিয়ে লিখবো, কোনো একটা তুমি নকল করার চেষ্টা করবা না। তাহলে আমরা দেখি একটু প্রথমেই গ নম্বরের জন্য আমরা দিতে পারি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক, তিনটা সংজ্ঞা আমাদের জানতে হবে। তাহলে আমরা লিখে দেখি গলনাঙ্ক কাকে বলা হয়। গলনাঙ্ক কোনো পদার্থ যে তাপমাত্রায় গলে যায় তাকে গলনাঙ্ক বলে। কোনো পদার্থ যে তাপমাত্রায় গলে যায়, মানে যতটুকু তাপ দিলে পদার্থটা গলে যাবে অতটুকুই হইল গলনাঙ্ক। তবে সব পদার্থের গলনাঙ্ক একই রকম না, এক একটা গলনাঙ্ক একই রকম, কোনোটার বেশি কোনোটার কম। তা আমাদের এখানে আছে মোমের কথা, মোমের গলনাঙ্ক কত আমরা সেটা দেখব, আমাদের সেটা নিয়ে আলোচনা। তাহলে আমরা আগে দেখো কি লিখছি, গলনাঙ্ক কোনো পদার্থ যে তাপমাত্রায় গলে যায় তাকে গলনাঙ্ক বলে। এরপর আমরা এটার সাথে লিখতে পারি স্ফুটনাঙ্ক, যদিও এটা লাগবে না তারপর এটা আমাদের জানা দরকার। কোনো পদার্থ যে তাপমাত্রায় ফুটে তাকে স্ফুটনাঙ্ক বলে। ফুটে জিনিসটা হলো বয়েলিং করে, যেটাকে আমরা বয়েলিং বা ফুটনাঙ্ক বলি থাকি, মানে পানি ফুটতে থাকে। তো তোমরা জানো যে পানি প্রথম দিলে যেরকম থাকে পরবর্তীতে ফুটতে থাকে, তাহলে যে তাপমাত্রা দিলে পানিটা এবার ফুটতে থাকে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এরপরে আমরা আরেকটা যেটা আমাদের বেশি দরকার সেটা হবে কি আমাদের হিমাঙ্ক, ফ্রিজিং। হিমাঙ্ক, হিমাঙ্ক কাকে বলা হয় তাও আমরা লিখতে পারি কোনো পদার্থ যে তাপমাত্রায় ঠান্ডা বা জমে যায় তাকে হিমাঙ্ক বলে। দেখো কোনো একটা জিনিস আমি যদি প্রথমে তাপ দিয়ে থাকি, তারপরে সেটা যদি আমি পরিবেশে যে কোনো জায়গায় রেখে দেই, তখন এটা কি হয়, যদি পরিবেশের তাপমাত্রাটা ওই বস্তুটা তাপমাত্রার চাইতে কম হয়, সেক্ষেত্রে এই বস্তুটা তার নিজস্ব তাপগুলো ছেড়ে দেয়,
ছেড়ে দিতে 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 একসময় পরিবেশের তাপমাত্রা চাইতেও এটা তাপমাত্রা কমে যায়, কমে গিয়ে এটা কী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, বরফ হয়ে যায়। ওটার নাম হলো হিমাঙ্ক। তাহলে এর দ্বারা বোঝা গেল যে পরিবেশের তাপমাত্রাটা ওই বস্তুর তাপমাত্রাটা চাইতে কম হতে হবে, তাহলে সেখানে যে কোনো জিনিস তরল থেকে হিমাঙ্ক বা বরফ করানো সম্ভব। যদি তাপমাত্রাটা বেশি থাকে তাহলে তো সেক্ষেত্রে হিমাঙ্ক বা বরফ করা সম্ভব হবে না। নিশ্চয়ই তোমরা শিক্ষার্থীরা বুঝতে পারছো। এখন আমরা আসি, আমাদের মোমের কথা আসছে, মোমের হিমাঙ্ক বা গলনাঙ্ক কত আমরা একটু খেয়াল করি। শিক্ষার্থীরা দেখো, এর আগে তোমাদের একটা বিষয় অবশ্যই জানা দরকার, সেটা হলো এটা মনে রাখতে হবে, এটা সূত্র মতেই কোনো পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই হয়ে থাকে। যে কোনো পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই হয়ে থাকে। একই মানে এটা গলনাঙ্ক যা হবে হিমাঙ্ক তাই হবে, কিন্তু এটা যে অন্য পদার্থ হয় সেক্ষেত্রে আলাদা। যদি একই পদার্থ হয় সেক্ষেত্রে কিন্তু এই কথাটা সঠিক। তাহলে আমরা দেখতে পারি যে মোমের গলনাঙ্ক কত। মোমের গলনাঙ্ক হইল কত, 57 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোমের গলনাঙ্ক যদি 57 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে হিমাঙ্ক কত হবে, হিমাঙ্ক হবে 57 ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্ক হবে তাহলে কত, 57 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস, হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি বুঝলাম, সহজে বুঝতে পারলাম যে গলনাঙ্ক আর হিমাঙ্ক একই। এটা হইল প্রথম চিত্রের কথা। বা দ্বিতীয় চিত্র, বরফ। দেখো বরফের হিমাঙ্ক কত, গলনাঙ্ক কত। বরফের আমরা লিখতে পারি বহলকের গলনাঙ্ক হইল 0, গলনাঙ্ক হইল কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হিমাঙ্ক কত হবে, হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস হবে। কারণ পানি 0 ডিগ্রি সেলসিয়াসে থাকলেই সেটা কি হয়ে যায়, বরফ হয়ে যায়। তবে পানির স্ফুটনাঙ্ক কিন্তু বেশি, ফুটতে থাকে এটা বেশি তাপমাত্রায়। তাহলে আমরা লিখতে পারি যে মোমের হিমাঙ্ক আর বরফের হিমাঙ্ক, আবার বরফের গলনাঙ্ক আর হইল এই মোমের গলনাঙ্ক একই রকম না, ভিন্ন পদার্থ হিসেবে একই রকম না। তবে একই পদার্থ হইলে সেটা একই রকম। তার মানে স্বতন্ত্রভাবে পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই, তবে ভিন্ন পদার্থে গলনাঙ্ক বা হিমাঙ্ক একই না। উপরোক্ত মোম আর বরফের হিমাঙ্ক এবং গলনাঙ্ক একই, স্বতন্ত্রভাবে ধরলে, ভিন্নভাবে ধরলে একই না। আমরা একই সেটা লিখে আমরা বিশ্লেষণ করে এই তথ্যগুলো দিয়ে আমাদের গহ নাম্বার শেষ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সপ্তম অধ্যায়ে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আর একটু সামারাইজ বলি। প্রথমেই বলা আছে যে পদার্থ কি, পদার্থ কয় প্রকার, কি কি, আবার বিভিন্ন বৈশিষ্ট্যের দিক দিয়ে পদার্থ আবার 2 প্রকার। তারপরে আছে শীতলীকরণ কাকে বলা হয়, স্ফুটনাঙ্ক কাকে বলা হয়, হিমাঙ্ক কাকে বলা হয় এবং গলনাঙ্ক কাকে বলা হয়। এই সম্পর্কিত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আমি মোটামুটি আলোচনা করলাম। তোমরা আশা করি এর উপলক্ষ করে তোমরা লিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস এবং দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাই এবং আমাদের এই পেজগুলোতে তোমরা ভিজিট করবা এবং অন্যান্য ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে সেই অনুসারে অ্যাসাইনমেন্টগুলো সময় মতো জমা দেবে। আশা করি তোমরা কথাগুলো ভালো করে শুনে খেয়াল করে এবং যেভাবে বলছি সেভাবে তোমরা লিখবে, এই আশা ব্যক্ত করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আশরাফুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।